এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি করব বলুন, জীবনে প্রথমবার শাড়ি পরলাম, তাই শাড়ি পরতে খুবই বেগ পোহাতে হলো। জানি সুন্দর হয়নি। শান্ত আনমনে বলে উঠল, না, খুব সুন্দর হয়েছে। নেহা শান্তর দিকে তাকিয়ে খুশি মনে বলল, সত্যি? শান্ত উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। শান্ত খেয়াল করলো নেহা আসার আগ অব্দি নেহার উপর সে বেশ চটেছিল, অথচ নেহার সামনে আসতেই সে চেয়েও নেহার উপর রাগ ফলাতে পারছে না। তার চোখ ঘুরে ফিরে নেহার দিকে যাচ্ছে। শান্ত আজ রিয়েলাইজ করেছে মেয়েদের শাড়ি পরলে অন্যরকম সুন্দর লাগে। শান্তর মানে হচ্ছে শাড়িতে নারী কথাটি বোধ হয় নেহার জন্যই লেখা হয়েছে। নেহার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। শান্ত নিজেকে মনে মনে ধমকাচ্ছে বেহায়ার মতো নেহার দিকে না তাকাতে, অথচ ঘুরে ফিরে চোখ সেই নেহার দিকে যাচ্ছে। শান্ত বিরক্ত হলো নিজের উপর। শান্ত নেহার উদ্দেশ্যে বলল, বিয়ের দাওয়াতে চাচ্ছ নাকি? এতটা সেজে গুছে আসার কোনো প্রয়োজন ছিল? নেহা বলল, অবশ্যই প্রয়োজন ছিল, কারণ জীবনে প্রথমবারের মতো ক্যান্টনমেন্টে যাচ্ছি। আমার কত শখ ছিল ক্যান্টনমেন্টে ঘুরে দেখার, কিন্তু সে সৌভাগ্য হয়ে ওঠেনি। অবশেষে আজ সে সৌভাগ্য হতে চলেছে, তাই তো শাড়ি পরে এসেছি। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখব, ছবি তুলব, অনেক মজা করব। শান্ত চোখ মুখ কুঁচকে বলল, যেভাবে আনন্দে লাফালাফি করছো যেন ক্যান্টনমেন্টে বিয়ে করতে যাচ্ছ। এতই যখন শখ ক্যান্টনমেন্টে ঘুরে দেখার, তাহলে বাবা মাকে বলে সেনাবাহিনীর কাউকে বিয়ে করে নাও, তাহলেই তো শুধু ঘোরার না, থাকারও সুযোগ পাবে। নেহা ঠোঁট উল্টে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি বকছেন। যাই হোক শান্ত, শুনুন তো, আমাকে কেমন লাগছে? শেষাক্ত কথাটি নেহার লাজুক হেসে জিজ্ঞাসা করলো। শান্ত ভাবলেশীন ভাবে বলল, যেমন লাগার তেমনই লাগছে। কথাটা শুনে নেহার ঠোঁট থেকে হাসি সরে গেল। তার আনমনে মন খারাপ এসে ভিড় করলো। এত কষ্ট করে তো এই মানুষটার জন্য সে আজ শাড়ি পরেছে। এই যে কালো রঙের শাড়িতে নিজেকে জড়িয়েছে, শাড়ির সাথে মিলিয়ে কালো চুড়ি কালো ঝুমকো পরেছে, হালকা প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়েছে, যেখানে কিনা নিহার সবসময় এই সাজগোজ থেকে দূরে রাখতো নিজেকে। এমনকি বড় হওয়ার পর কখনো সে শাড়ি গায়ে জড়িয়ে দেখেনি। সে মেয়েটি আজ প্রথম নিজেকে শাড়িতে জড়িয়েছে, শুধুমাত্র তো এই মানুষটার জন্যই। অথচ এই মানুষটা তার একটু প্রশংসা করলো না। তবে কি নেহাকে ভালো দেখাচ্ছে না? নেহার মনটায় খারাপ হয়ে গেল। মনে ভিড়ল চাপা রাগ, অভিমান, কষ্ট। অথচ নেহা যদি জানতো শান্তর চোখ নেহার দিক থেকে সরতেই চাইছে না, তার জন্য ওই শান্ত নিজের উপর বিরক্ত, তাহলে নেহা কি করত? নেহার খুশিতে কি আত্মহারা হতো না? নেহার মন খারাপ দেখে শান্তর কাছেও খারাপ লাগলো বটে। শান্ত বলল, নেহা। নেহা শান্তর দিকে চোখ তুলে তাকালো, ছোট্ট করে সাড়া দিল, তোমাকে শাড়িতে আজ খুবই সুন্দর লাগছে। শুধুমাত্র বন্ধু হিসেবে বলেছি, অন্যভাবে নিও না। কথাটা বলে শান্ত সামনে এগিয়ে গেল রিকশা আনতে। আর এদিকে নেহার পৃথিবী যেন দুলছে। শান্ত তার প্রশংসা করেছে, নেহা এই আনন্দ কিভাবে প্রকাশ করবে? নেহার মন চাইছে খুশিতে চিৎকার করে সবাইকে জানাতে। এই তোমরা শুনছো, শান্ত ভাই বলেছে, হ্যাঁ শান্ত ভাই বলেছে আমাকে নাকি শাড়িতে খুব সুন্দর লাগছে। শান্ত ভাই আমার প্রশংসা করেছে, শুনেছো সবাই? খুশিতে আমার যেন মরে যেতে ইচ্ছে করছে, এত খুশি কেন লাগছে? নেহা যেন আনন্দের তোপে অন্য রাজ্যে প্রবেশ করেছে। এইদিকে যে রিকশায় বসে শান্ত সে কখন থেকে তাকে ডেকে যাচ্ছে, সেদিকে তার কোনো ধ্যান নেই। শান্ত শেষে বিরক্ত হয়ে রিকশা থেকে নেমে এলো। এরপর কিছু না বলেই নিহার হাত ধরে রিকশার কাছে নিয়ে গেল। এদিকে শান্ত নিহার হাত ধরতেই নিহার হুঁশ ফিরল। নেহা একবার হাতের দিকে তো একবার শান্তর দিকে তাকালো। তার কুটোর থেকে যেন চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নেহা অবাক হয়ে বলল, কি হয়েছে? শান্ত রিকশার কাছে যে নিহার হাত ছেড়ে বলল, সেই কখন থেকে চেঁচাচ্ছি, অথচ তোমার কোনো হুঁশই নেই। উঠো রিকশায়, দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে আবার। নিহা বিনা বাক্যে রিকশায় উঠল। নিহা উঠার পর শান্ত উঠল, নিহার পাশে বসলো। নিহা কেমন যেন লজ্জা পেল। এতদিনের পরিচয়ে এতটা কাছে কি তারা কখনো এসেছিল? এই যে
রিক্সায় এইটুকুনি জায়গায় দুজন বসেছে। প্রেমিক প্রেমিকাদের জন্য সবচেয়ে ভালো বাহন হচ্ছে রিক্সা, কারণ তারা একে অপরের হাত ধরে কাঁধে মাথা রেখে কত সুখ দুঃখের গল্প করতে করতে শহর পাড়ি দেয়। ইস, নেহা যদি শান্ত প্রেমিকা হতো তবে এই জার্নিটা কতটাই না উপভোগ্য হতো। নেহা কত শত গল্প করতো, শান্তর কাঁধে মাথা রেখে পুরো শহরটা পাড়ি দিত। এই যে এই রিক্সায় উঠে কি আর তাদের চুপচাপ সময় কাটাতে হতো? নেহার ভাবনার মাঝেই রিক্সার ঝাঁকুনিতে নেহা কিছুটা সামনে হেরে পড়তেই শান্ত খপ করে নেহার হাত ধরে ফেলে। কপাল ভাঁজ ফেলে শুধায়, কোন দুনিয়ায় থাকো? দুনিয়ার সব ভাবনা এখানে ভাবতে হবে নাকি? ঠিক হয়ে বসো, নয়তো পড়ে যাবে। নেহা মাথা দুলালো, কিন্তু চুপ রইল। এদিকে শান্ত নেহাকে সাবধান করেছে ঠিকই, তবে নেহার হাতটা ছাড়েনি। নেহার হাত ধরেই বসে আছে। এই মেয়েকে বিশ্বাস নেই, যদি পড়ে যায়। শান্ত দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু হাত নেহার হাতের আঙ্গুলের ভাঁজে। আর এদিকে নেহার দৃষ্টি হাতের ভাঁজের দিকে। সে শান্তর ধরা হাতের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তার বলতে ইচ্ছে করছে, চলুন না শান্ত ভাই, আজই আমরা একে অপরের নামে প্রেম নিবেদন করে ফেলি। কিন্তু নেহা বলতে পারল না, কারণ শান্ত আগে শর্ত দিয়ে রেখেছিল সে বন্ধু হয়ে থাকতে চায়। নেহা যেন ভালোবাসাবাসীর এসব কথা না বলে, তাই সেদিনের পর থেকে নেহা তার ভালোবাসাটা মনের মাঝে পুষে রাখে। ঠোঁট ফুঁড়ে আর সেই ভালোবাসা প্রকাশ করার সাহস পায় না। যদি শান্ত এই বন্ধুত্বটার ইতি ঘটিয়ে দেয় তখন। তাই নেহা আর সাহস করে না। থাক না তার ভালোবাসাটা বন্ধুরূপে, তাতে ক্ষতি কি? রোদেলা নেহাকে পুরো ক্যান্টনমেন্ট ঘোরাতে নিয়ে গিয়েছে। শান্তর ইচ্ছে করলো না পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখতে, তাই সে তাহসিনের রুমে তাহসিনের কাছে বসে আছে। শান্ত ইচ্ছে করেই গেল না, কারণ সে চেষ্টা করেছে নেহার থেকে একটু দূরে থাকতে। নেহা পাশে থাকলে বেহায়ার মতো বারবার নেহার দিকে চোখ যায়, তাই সে আর গেল না। রোদেলা আর নেহাই গেল। শান্ত সোফায় বসে আছে, তাহসিন বিছানায় হেলান দিয়ে বসে আছে। তাহসিন গলা খাকারি দিয়ে বলল, তো শান্ত, কি অবস্থা? সামনের দিন নিয়ে কি ভাবলে? মানে নিহার ব্যাপারটা? শান্ত থতমত খেয়ে গেল, বলল, না মানে ভাইয়া, কিছুই ভাবিনি, যেভাবে চলছে চলতে থাকুক। এটা কোনো কথা? যদি নিহাকে ভালো লেগে থাকে বলে ফেলো। মনের কথা মনে রেখে লাভ আছে ভাই? পরে দেখবে প্রকাশ করার আগেই অন্য কারো হয়ে গেলে তখন কি করবে? শান্ত লম্বা একটা শ্বাস ফেললো, অতঃপর মাথা নিচু করে বলল, ভাইয়া, নিহা খুব ভালো একটা মেয়ে। আমি চাইছি না সে আমার জীবনে জড়িয়ে নিজের সুন্দর জীবনটা অসুন্দর করে ফেলুক। ও নিশ্চয়ই ভালো একজন পুরুষকে ডিজার্ভ করে, তাই না? তুমি কি ভালো পুরুষ নও? না ভাইয়া, আমি অতটাও ভালো পুরুষ নই। আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে আমি বেকার। ওর ফ্যামিলি নিশ্চয়ই বেকারের হাতে মেয়েকে তুলে দিবে না। তাহসিন শান্তর দিকে তাকালো, একটুখানি সময় নিয়ে বলল, ভুল কথা বলেছ শান্ত। তুমি অতীতে ভালো ছিলে না, কিন্তু নিহার সান্নিধ্যে এসে একজন সুপুরুষ হয়ে গিয়েছ। এই সত্যটা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। ভাইয়া, আপনি কি করে জানলেন? মাইমুনের কাছ থেকে শুনেছি। শোনো শান্ত, অতীত সবার ভালো হয় না। অতীতে কি করেছো সেটা দেখার বিষয় না, বরং বর্তমানে কি করছো সেটাই মুখ্য। তুমি তোমার বাজে অতীত কাটিয়ে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করেছো, সেটাই অনেক। আর রইল বেকারত্বের কথা। শান্ত, তুমি কিন্তু এখন স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঠিক একটা না একটা জব পেয়ে যাবে। আর আমি যতটুকু জানি তোমার বাবা নামকরা একজন ব্যবসায়ী। তুমি চাইলেই তোমাদের পারিবারিক ব্যবসায় যোগ দিতে পারো, তাই না? শান্ত চোখ বড় বড় করে বলল, আপনি জানলেন কি করে? আমি তো আমার ফ্যামিলি সম্পর্কে নিহাকেও বলিনি। আমি খোঁজ নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার সাথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় দেখা হলো, মাইমুনের ব্যাপারটা নিয়ে, সেদিনই আমি তোমার সম্পর্কে সকল ইনফরমেশন বের করেছি। কারণ মাইমুনের ব্যাপারে আমি মোটেও হেলা করতে চাইনি। আমি ভেবেছি যদি তুমি ফের মাইমুনকে ডিস্টার্ব করো, তোমার ফ্যামিলিকে জানাবো এবং আমি স্টেপ নেব। কিন্তু তুমি তোমার কথা রেখেছো। থেমে, দেখো শান্ত, আমার মনে হয় নিহাকে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আমি তোমাকে জোর করছি না, আমার যেটা ভালো মনে হলো সেটাই বললাম। মাইমুনের থেকে যতটুকু জেনেছি, নিহা তোমাকে বড্ড ভালোবাসে। আর দেখো, সে তোমাকে খুব ভালোবাসে বলেই তোমার অতীত জেনে সে তোমার কাজ ছাড়েনি, এমনকি সে তোমাকে তোমার ভয়ঙ্কর অতীত থেকে বের করে আনতে সফলও হয়েছে। আর আমার মনে হয় তুমিও হয়তো নিহাকে পছন্দ করো।
কিন্তু এখনো বুঝে উঠতে পারছো না বা অন্য কিছু, সেটা আমার জানা নেই। তবে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তুমি ভাবো, সময় নাও, তবুও সঠিক সিদ্ধান্তটাই নাও। নিহার শান্ত ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিল। রোদেলা ওদেরকে সন্ধ্যার নাস্তা না খাইয়ে ছাড়লো না। রোদেলার জোরাজুরিতে ক্যান্টনমেন্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ালো। শান্ত ভেবেছে নিহাকে নিহার বাসা দিয়ে তারপরে সে নিজের বাসার পথ ধরবে। নিহা তো রিক্সাতে উঠে অনেক অনেক গল্প করলো। তার ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এই প্রথমবারের মতো ক্যান্টনমেন্ট ঘুরতে পেরে সে তো বড্ড খুশি। ক্যান্টনমেন্টের কোন পাশে কি আছে না আছে সব গল্প শান্তকে শোনাতে লাগলো। আর বলতে লাগলো শান্ত না ঘুরে মিস করে ফেলেছে। এদিকে শান্ত নিহার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় নীরবে নিহার কথাগুলো শুনে যাচ্ছে। দেখলে কিন্তু সেটাই মনে হবে। তবে শান্তর সেদিকে কোনো ধ্যানই নেই। মাথায় ঘুরছে তাহসিনের কথাগুলো আর চোখে ভাসছে নিহার হাসি। এই দুয়ের মাঝে শান্ত যেন হাবুডুবু খাচ্ছে। কথা বলতে বলতে নিহাদের বাসায় এসে পড়লো। নিহা রিক্সা থেকে নেমে শান্তকে অনেকক্ষণ জোর করলো নিহাদের বাসায় আসার জন্য। বাসার সামনে থেকে শান্তকে নিহা ছাড়বে না। নিহা তো শান্তর বন্ধু, তাহলে বন্ধু হিসেবে কি আসতে পারবে না? নিহার জোরাজুরিতে শান্ত বাধ্য হলো নিহার বাসায় যেতে। কলিং বেলের আওয়াজ করতেই নিহার ভাবি মারিয়া এসে দরজা খুলে দিল। নিহার পাশে শান্তকে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো ছেলেটাকে। ইশারাটা নিহা ঠিকই বুঝতে পারলো। সে লাজুক হেসে বলল, ভাবি ও শান্ত, আমার ফ্রেন্ড। শান্ত নামটা শুনতেই মারিয়া বুঝে ফেললো। শান্ত সম্পর্কে মারিয়া সবটাই অবগত আছে। নিহা একদম প্রথম থেকে তার ভাবিকে জানিয়েছিল। তার ভাবি মারিয়া আর তার এজ গ্যাপ অতটা বেশি না, তাই নিহা ফ্রেন্ডের মতোই তার ভাবির সাথে সবটা শেয়ার করে। মারিয়াকে দেখে শান্ত ভদ্রতার খাতিরে সালাম দিল। মারিয়া সালামের জবাব দিয়ে বলল, আসুন, ভেতরে আসুন। নিহা শান্তকে নিয়ে বাসায় এলো। নিহার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে মারিয়ার উদ্দেশ্যে শুধালেন, বৌমা, কে এসেছে? নিহা নাকি? মারিয়া বলল, হ্যাঁ মা। নিহার মা রান্নাঘর থেকে এসে নিহার পাশে শান্তকে দেখে বুঝতে পারলো নিহার কোনো বন্ধু। নিহাই আগ বাড়িয়ে বলল, মা, এটা আমার ফ্রেন্ড শান্ত। শান্ত সালাম দিল। সালামের জবাব নিয়ে মিষ্টি কণ্ঠে শুধালেন, ভালো আছো তো বাবা? শান্ত যেন আবেগে আপ্লুত হয়ে গেল। এমন আদরে করে তার মা ছোটবেলায় তাকে ডাকতো। তারপর আর কেউ এভাবে তার সাথে কথা বলেনি। শান্ত মাথা নেড়ে বলল, জি ভালো। তো দাঁড়িয়ে কেন? বসো বাবা। না আন্টি, আমি চলে যাব। চলে যাব মানে কি? মাত্রই তো এলে, আমি তোমাকে রাতের খাবার না খাইয়ে ছাড়ছি না। বসো দেখি। না আন্টি, আমার যেতে হবে, কাজ আছে। নিহা বলল, মা, ও মিথ্যে বলছে, কোনো কাজ নেই, লজ্জা পাচ্ছে। আহারে, লজ্জাবতী ছেলে কি না! ইস, ভুলে বলে ফেললাম। মেয়েদেরকে লজ্জাবতী বলে, তাহলে ছেলেদেরকে কি বলে? ভাবি, তুমি এটার আনসার জানো? শেষাক্ত কথাটি মারিয়ার উদ্দেশ্যে বলে। মারিয়া ঠোঁট টিপে হেসে ফেলে, অতঃপর মাথা নাড়ায়, সে জানে না। এদিকে শান্ত নিহাকে চোখ রাঙায়। নিহা সেটা পাত্তাও দেয় না। নিহার মা বললেন, বাবা, আমি তোমার মায়ের মতো, তাই মায়েদের কথা ফেলতে হয় না। বসো তুমি। মা শব্দটাতে শান্ত খুবই দুর্বল। ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে কিনা, তাই তো সে নিহার মায়ের আবদার আর ফেলতে পারল না। নিহার মা ফের রান্নাঘরে গিয়েছেন। ওনার পেছু পেছু মারিয়াও গিয়েছে। নিহার বাবা বড় ভাই দুইজনেই কাজে। বাসায় ফিরতে ফিরতে ওনাদের রাত হয়। নিহা শান্তকে বলল, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি। শান্ত সোফায় বসলো। নিহা চলে গেল নিজের রুমে। চেঞ্জ করে এসে দেখে এইটুকু সময়ে নিহার মার ভাবি শান্তর জন্য বিশাল আয়োজন করেছেন। টেবিল ভর্তি খাবার সাজিয়েছেন। পাশে দাঁড়িয়ে নিহার মা শান্তকে খাবারের বাটি এগিয়ে দিচ্ছে। এদিকে শান্ত বেচারার অবস্থা নাজেহাল। কিছুক্ষণ আগেই রোদেলাদের বাসা থেকে সন্ধ্যার খাবার খেয়ে এসেছে, এখন আবার এত খাবার। শান্ত নাকানি চুবানি অবস্থা দেখে নিহার হাসি পাচ্ছে। আহারে বেচারা। সন্ধ্যার খাবার দাবার শেষে নিহা শান্তকে নিজের রুমে ঘুরিয়ে আনলো। অতঃপর ফের হল রুমে এলো। নিহার ভাবি অ্যালবাম নিয়ে বসেছে। গল্প করতে করতে তিনি শান্তকে অ্যালবামের ছবিগুলো দেখালেন, যেখানে নিহা, নিহার বড় ভাইয়া, বাবা আর মায়ের ছবি। নিহার ছোটবেলার ছবি দেখে শান্ত হাসছে। ছোটবেলায় নিহা বেশ রোগা সুগা ছিল। আবার এমন কিছু ছবি আছে নিহা ফ্রক পরা, চুল এলোমেলো, এমন সময় উঠানো ছবি।
শান্ত সেসব দেখে নিহাকে রাগাতেও ছাড়লো না। বলল নিহাকে নাকি ওর মা বাবা কুড়িয়ে পেয়েছে। শান্তর কথা শুনে নিহা মুখ ফুলালো। এরকম করে ওদের সন্ধ্যাটা কাটলো। শান্তকে সত্যি রাতের খাবার খাওয়ানো ছাড়া যেতে দেওয়া হলো না। রাত হতে নিহার বাবা ভাই দুইজনই কাজ শেষে বাসায় ফিরেন। নিহার বড় ভাইও খুবই মিশুক স্বভাবের, তবে নিহার বাবা একটুখানি গম্ভীর। রাতের খাবার খেয়ে অতঃপর শান্ত বিদায় নিল। তবে শান্ত ওদের বাসায় দারুণ সময় কাটালো। এতগুলো বছর পর মায়ের মতো করে কারো স্নেহ পেয়ে শান্ত খুবই আপ্লুত হয়েছে। তখন রাত। তাহসিন ডিভানে বসে ল্যাপটপে কিছু ফাইল দেখছে। এদিকে রোদেলা বিছানা ঝাড়তে ঝাড়তে গুনগুন করে গেয়ে উঠল, সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, তোমারে দেখিবার মনে চাই। সামনে দাঁড়াও দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া। তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়, তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়। তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায়। গুনগুন করতে করতে হঠাৎই রোদেলার চোখ যায় তাহসিনের দিকে। তাহসিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে রোদেলার দিকে তাকিয়ে আছে। তাহসিনের এহেনো চাহনিতে রোদেলা ভরকে গেল। রোদেলা ভাবলো তাহসিনের কাজে ডিস্টার্ব হয়েছে, তাই এভাবে তাকিয়ে আছে। রোদেলা ঢুক গেলে বলল, সরি, খেয়াল ছিল না আপনি কাজ করছেন। আর গান গাইবো না, কাজ শেষ করুন আপনি। তাহসিনের চাহনির পরিবর্তন হলো না, এখনো একইভাবে তাকিয়ে আছে। রোদেলা ভয় পেয়ে গেল। সে কি কোনো ভুল করেছে? এভাবে কেন তাকিয়ে আছে? রোদেলা শুধালো, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি মাহমুদ সাহেব? ভুল মানে অনেক বড় ভুল। রোদেলা ভয়ার্ত কণ্ঠে শুধালো, কি করেছি? তুমি ভুল সময় ভুল গান গাও কেন? আমি তোমার সামনে বসে আছি, তাও কেন এমন গান গাইছো? আমি তো পায়ের জন্য আর তোমার সামনে দাঁড়াতে পারবো না। তাহসিনের কথা শুনে রোদেলা ফিক করে হেসে ফেলল। এই অকারণে তাহসিন এভাবে তাকিয়েছিল। রোদেলা ফুস করে শ্বাস ছেড়ে মাথা দুই দিকে দোলাতে দোলাতে বলল, আপনিও না পারেন বটে। আমি তো আপনার চাহনি দেখে ভেবেছি কাউকে খুন করে ফেলেছি বোধহয়, তাই এমন চাহনি নিক্ষেপ করে আছেন। তাহসিন ল্যাপটপ অফ করে পাশে রাখতে রাখতে বলল, শুধুমাত্র পায়ে ইনজুরি হওয়াতে বেঁচে গেলে, নয়তো আজ আমিও ভালোবেসে তোমাকে ঠিক শান্ত করে দিতাম। আমিও দেখতে চাই মাইমুনের মনে কতটা ভালোবাসা জমেছে, যার জন্য এরকম আফসোস মার্কা গান গাইতে হচ্ছে। তাহসিনের কথার মানে বুঝতে পেরে রোদেলা দাঁত খিটে বলে উঠল, অসভ্য লোক একটা। হ্যাঁ, আমি অসভ্য, আর আপনি যে এইরকম গানের মাধ্যমে নিজের মনের বেদনাটা বোঝান সেটা কিছু না। তাহসিনের কথা শুনে রোদেলা হা করে চেয়ে রইল। সে তো এমনি এই গানটা গাইছিল, আর লোকটা কোথা থেকে কোথায় নিয়ে গেল। তাহসিন বলল, হা থেকে চেয়ে না থেকে কাছে এসো তো দেখি। আপনার কাছে যাব না আমি। আপনি বদ লোক, অসভ্য লোক, উল্টো পাল্টা বোঝেন সব সময়। আচ্ছা তাই নাকি? তো এই বদ অসভ্য লোকটার বুকে মাথা রাখা ছাড়া ভালো সভ্য মহিলাটার ঘুম আসবে তো? একদম ঠিক জায়গাতে সূক্ষ্ম খোঁচাটা দিয়ে ফেললো। রোদেলা এখন ভাবছে কি করবে। তাহসিন বলল, তুমি আসবে নাকি আমি উঠে আসবো? রোদেলা বলল, আপনি কেন আসবেন? আমি আসছি। তাহসিন বাঁকা হাসলো, বলল, এই তো গুড গার্ল, লাইট অফ করে এসো। কেন লাইট অফ করব? কেন? আপনি বিছানায় এসে ঘুমন, তারপর লাইট অফ করব। এই জন্য মানুষের ভালো ভাবতে নেই, কারো ভালো ভেবেই কথাটা বললাম। ঠিক আছে, কেউ যেহেতু শুনলো না তাহলে আর কি করার। পরে লজ্জা পেলে আমি কিন্তু কিছু জানি না। রোদেলা তাহসিনের কাহিনী আজ করার চেষ্টা করছে, বাট পারছে না। রোদেলা তাহসিনের কথা অনুযায়ী লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল। ড্রিম লাইটের আবছা নীলাভ আলোয় তাহসিনের কাছে গেল। তাহসিনের কাছে যেতেই তাহসিন এক ঝটকায় রোদেলাকে ডিভানে ফেলে দিল। দুই হাত দিয়ে রোদেলার দুই পাশে আয়ত্ত করে নিয়ে ফেলল, যেন রোদেলা উঠতে না পারে। অতঃপর রোদেলা নরম অথর যুগলে নিজের উষ্ঠ জোড়া ডুবিয়ে দিল। গাঢ় চুমুখে আবছা আলোয় রোদেলার চোখে চোখ রেখে বলল, মাইমুন, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সান্নিধ্যে এলেই আমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না, নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি। তখন যেন অবুঝ বালক হয়ে যাই, অসভ্য ঠোঁটকাটা পুরুষের তকমা চরিত্রে লাগাই। যদিও এসব আমার বয়সের সাথে যায় না, তাতে কি, আমি এমনটাই থাকব। এতে তকমা উঠুক বউয়ের অসভ্যের হয়, তাতেও আমার কিছু আসবে যাবে না। আমি তো কারণে অকারণে সভ্য অসভ্য সবভাবেই আমার মাইমুনকে ভালোবেসে যাব।
তাহসিনের এসব কাণ্ডে রোদেলা লজ্জায় পেল বটে। লজ্জায় সে তাহসিনের বাহুতে মুখ লুকালো। লোকটা দিন দিন যে কতখানি অসভ্য পুরুষ হচ্ছে সেটাই সে ভাবছে। আজ 21 দিন পর তাহসিন ক্যাম্পে ফিরেছে। পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে আরো দিন 4 আগে। হাঁটা চলা শুরু করলে দৌড়ানো সম্পূর্ণ নিষেধ। গত হওয়া 21 দিনে তাহসিন রুমে বসে ল্যাপটপের সাহায্যে নথিপত্র চেক দিয়েছে। অনলাইনমুখী কাজগুলোই করেছে সে। আগামী 15 থেকে 20 দিন সে অফিসিয়াল কাজগুলোই করতে পারবে, যাকে বলে লো রিস্ক অ্যাসাইনমেন্ট। সম্পূর্ণ রিকভারির পরে ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা দিয়ে তবে সে ফিল্ডে নামতে পারবে। ক্যাম্পে ফিরে প্রথম দিনের ব্রিফিংয়ে বসে সে সামনে রাখা নথিপত্রগুলো চেক দিচ্ছে আর কিছু একটা ভেবে যাচ্ছে। তার মনে হলো কর্নেল উসমানের সাথে কথা বলা উচিত। তাহসিন ফাইলগুলো রেখে কর্নেল উসমানের কেবিনে গেল। কর্নেল উসমানের কাছে যে শুধালো সেদিনের হামলাকারী বাকি 4 জনের থেকে কোনো প্রকার ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে কিনা। কর্নেল জানালেন ওরা কিছুই জানে না, ওদেরকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে, আর কে বা কারা করেছে সেটা ওরা জানে না। যে বা যারা হায়ার করেছে তাদের সাথে ফোনেই শুধুমাত্র কথা হয়েছে, তাও এক এক সময় এক এক ফোন নম্বর দিয়ে। ফোন নম্বরগুলো ভুয়া নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। তাহসিন সবটা চুপচাপ শুনলো। তার সন্দেহ হচ্ছে তারা রিসেন্ট যে গ্যাংটাকে আটক করেছিল ওরা তাদের দলেরই কেউ। তাদের দল যে বেশ ভারী সেটা সম্পর্কে তাহসিন অবগত। তার সন্দেহটার কথা কর্নেলকে জানালে কর্নেলও বললেন তারও একই সন্দেহ হয়। তাহসিন পুরোপুরি সুস্থ হলে ওদের মিশনে নামতে হবে। এদেরকে খুব হালকা ভাবে নিলে হবে না। আজ না হয় বড়সড় কোনো ক্ষতি করতে পারেনি, এরপর যদি বড় কোনো ক্ষতি করে ফেলে তখন। সামনের মিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং রিস্কি, তবু এর শেষ টানতেই হবে। তাহসিন কর্নেল উসমানকে জানালো এই গ্যাংয়ের আটক করা সেই 2 জনের সাথে দেখা করতে চাই। কর্নেল জানালেন সেই ব্যবস্থা হয়ে যাবে, কয়টা দিন অপেক্ষা করতে। তাহসিন জরুরি কথা শেষ করে ফির নিজের জায়গায় ফিরে আসে আর বসে বসে পরিকল্পনা করে কিভাবে কি করা যায়। বিস্তর পরিকল্পনা সাজিয়ে তবেই মাঠে নামতে হবে। পরিকল্পনা ছাড়া মাঠে নামলে বিনা যুদ্ধেই পরাজয় হয়ে ফিরতে হয়। রোদেলার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পূর্বে। এখন হাতে আছে আরো 2 মাস, এরপর এইচএসসি পরীক্ষা শুরু হবে। রোদেলা খুবই চেষ্টা করছে ব্রাইট একটা রেজাল্টের জন্য, কিন্তু তার শরীর যে সায় দিচ্ছে না। ইদানিং তার শরীর প্রায়ই খারাপ থাকে। খাবারেও তার অনীহা জমেছে। খাবার সামনে দেখলে তার পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি সব যেন গলিয়ে ওঠে। তবু তাহসিন জোর করে তাকে খাবার খাওয়ায়, নয়তো দুর্বল হয়ে পড়বে। রোদেলার প্রেগন্যান্সির সময়সীমা 4 মাস। টেস্ট পরীক্ষা শেষ, এখন পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য আগামী 2 মাসের কোচিং চলছে। রোদেলা আর নিহান 2 জনে কোচিং শেষ করে পড়াশোনা নিয়ে আলোচনা করতে করতে মাঠে এলো। নিহা বলল, রোদ, আমি একবার শান্তর সাথে দেখা করতে চাই। ওর ক্লাসে গেলে পেয়ে যাব। তুমি যাবে আমার সাথে? জাস্ট 5 মিনিটের জন্য যাব। তাকে এক ঝলক দেখে চলে আসব। অনেকদিন হলো তার সাথে ঠিকমতো সাক্ষাৎ হয় না, এই জন্যই তাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে। নিহার কথা শুনে রোদেলাও হাসলো, বলল, ঠিক আছে চলো। নিহা রোদেলা শান্তর ভবনের দিকে পা বাড়ালো। সিঁড়ি পেরিয়ে শান্তর ক্লাসের সামনে আসতে বিরল এক দৃশ্য দেখে রোদেলা আর নিহা হা করে তাকিয়ে রইল। শান্ত তার ক্লাসের সামনের করিডোরে দাঁড়িয়ে, আর তার সামনে হাঁটু গেড়ে একটা মেয়ে বসে ফুল হাতে শান্তকে প্রপোজ করছে। পাশে শান্তর বন্ধুরা অবাক চোখে সেদিকে তাকিয়ে আছে। মেয়েটি শান্তর দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলল, I love you, শান্ত. Please accept me. শান্তর চোখও ছানা বড়া। নিহা ছাড়া যেখানে কোনো মেয়ে সাহস পায়নি শান্তর কাজ ঘেঁষতে, সেখানে এই মেয়ে কোত্থেকে উদয় হলো। শান্ত ভাবলো মেয়েটাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দেবে, কিন্তু বিধিবাম। এর আগেই নিহা মেয়েটার দিকে তেড়ে এসে বলল, হে স্টুপিড, নাম কি তোমার? কোন সাহসে শান্তির দিকে নজর দিয়েছো? শান্ত নিহাকে দেখে আরেকচুট অবাক হলো। এই ভুল সময়ে নিহার আগমন ঘটতে হলো। আর নিহার যা জেদ, না জানো মেয়েটাকে থাপ্পড় দিয়ে ফেলে। ওকে বিশ্বাস নেই, তাই শান্ত নিহার উদ্দেশ্যে বলল, নিহা শান্ত হও। নিহা এবার শান্তর দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, আপনি চুপ করুন। খুব আনন্দ হচ্ছে তাই না? মেয়েদের ক্রাশ হয়ে গিয়েছেন, তারা এখন আপনাকে ফুল দিয়েও প্রপোজ করে। খুব গর্বের বিষয় তাই না? কিন্তু আগে কোথায় ছিল এই মেয়েটা? যখন অগোছালো শান্ত ছিল তখন কোন গর্তে যে লুকিয়েছিল? তখন কেন আপনার কাছেও ঘেঁষত না? কষ্ট করেছি আমি, আর ফায়দা লুটবে বাকিরা? তা তো হবে না।
শান্ত কি বলবে খুঁজে পেল না। এদিকে হঠাৎ নেহার আগমন আর এসব কথাবার্তা সবই যেন মেয়েটার মাথার উপর দিয়ে গেল। মেয়েটা ভ্রু গুটিয়ে নেহার উদ্দেশ্যে বলল, আপনি কে? এভাবে কেন কথা বলছেন ওর সাথে? কি হয় আপনার? নেহা চিবিয়ে চিবিয়ে বলল, ইউ নো না, হি ইজ মাইন, হি ইজ অনলি মাইন, ওকে? সে অলরেডি বুকড হয়ে গিয়েছে, সো তার থেকে দূরে দূরে থাকবে। উনি কি প্রোডাক্ট নাকি যে বুকড হয়ে যাবে? তাই এত কথা বলো কেন? তুমি কলেজে নতুন তাই না? আমি তোমার সিনিয়র, সো সম্মান দিয়ে কথা বলবে। আর যাকে প্রপোজ করলে না, সে শুধুই আমার, তাই নেক্সট থেকে ওর দিকে নজরও বাড়াতে আসবে না, নয়তো খবর নিয়ে ছাড়বো। যাও ফটো। নেহার কড়া কণ্ঠ শুনে মেয়েটা কিছুটা ভয় পেল। সে আসলে কলেজে নতুন, নেহা তার সিনিয়র, বলা যায় না যদি র্যাগিং করে তখন। তাই মেয়েটা চুপচাপ চলে এলো। মেয়েটি যাওয়ার পর শান্ত নেহার দিকে পানির বোতল বাড়িয়ে দিয়ে বলল, কুল নিয়া কুল, নাও পানি খাও, গলা ভেজাও। খুব তো ঝগড়া করলে, তোমার এখন পানি প্রয়োজন। নেহার রাগে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এই কথাটুকুই যথেষ্ট ছিল। নেহা শান্তর দিকে তাকিয়ে বলল, আপনার পানি আপনিই খান, মেয়েটাকে কিছু বললেন না কেন? হ্যাঁ, মেয়েদের প্রপোজাল পেতে ভালো লাগে? শান্ত বুকা বনে গেল, মুখে অসহায়ত্ব ফুটে বলল, যা বাবা, আমি এবার কখন বললাম ভালো লাগে? তাহলে মেয়েটা যখন প্রপোজ করছিল তখন কিছু বললেন না কেন? আমাকে কিছু বলার সুযোগ দিয়েছো নাকি? আমি বলার আগে তো তুমি এসে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লে। কি বললেন? আমি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েছি? আমি না এলে খুব ভালোভাবে মজা লুটতে পারতেন তাই না? থেমে গমগমের স্বরে বলল, শুনুন শান্ত, আপনি বলেছিলেন আপনি বন্ধু হিসেবে থাকতে চান, তাই আমি আপত্তি করিনি, আপনার শর্ত মেনে নিয়েছি। ভালোবাসা প্রকাশ করতে বারণ করেছেন, তাই এখন আর প্রকাশ করি না। প্রকাশ করি না বলে ভালোবাসি না তা কিন্তু মোটেও নয়। আমি আপনাকে ভালোবাসি, ঠিক আগের মতোই। বন্ধুত্বটা নষ্ট হবে বিধায় এখন আর ভালোবাসি বলে মুখে ফেনা তুলি না। তাই বলে আপনি ভাববেন না নেহা এখন আর আপনাকে ভালোবাসেন না, তাই আপনি অন্য কারোর প্রপোজাল একসেপ্ট করে নেবেন কিংবা আপনার মন অন্য কাউকে দিতে চাইবেন। এটা কিন্তু হবেন না। ভালোবাসলে আপনি আমাকে বাসবেন, আর নয়তো কাউকে বাসবেন না, বুঝতে পেরেছেন? কথাটুকু বলে নেহা গদগদ পায়ে চলে গেল। এদিকে শান্ত পিছু থেকে ডেকে উঠে, নেহা শোনো, তুমি ভুল বুঝছো আমাকে। নেহা কি সোনার পাত্রী? সে তো হেঁটে যাচ্ছে। নেহার রণচণ্ডী মুখ দেখে রোদেলা তখন আর এগোয়নি। এখন নেহা আসাতে রোদেলা নেহার পিছু পিছু সিঁড়ি ভেঙে নেমে আসছে, পিছু থেকে ডাকছে, এই নিহা দাঁড়াও, আমি দ্রুত হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। রোদেলার কষ্ট হচ্ছে শুনে নেহা দাঁড়ালো, বলল, সাবধানে এসো রোদ। রোদেলা নিচে নামলে নেহা বলল, দেখলে রোদ, তুমি দেখলে তো আমি এতগুলো দিন ধরে তাকে ভালোবেসে এসেছি, তাকে এত বাজে অতীত থেকে বের করে এনেছি, ধৈর্য ধরে সবটা সামাল দিয়েছি, অথচ এখন কোথাকার কোন মেয়ে এসে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর সে চুপচাপ দেখে যাচ্ছে। রোদেলা হাঁটতে হাঁটতে বলল, নিহা তুমি শান্ত ভাইয়াকে শুধু শুধু ভুল বুঝছো। দেখো, ভাইয়া কিছু বলার আগেই আমরা ওখানে যে উপস্থিত হয়েছি, আর তুমিই তো মেয়েকে কড়া কথা বলে দিলে। ভাইয়াকে কি সুযোগ দিয়েছো? কি করতাম বলো? চোখের সামনে ভালোবাসা মানুষটাকে অন্য মেয়ে প্রেম প্রস্তাব দিচ্ছে, তাকে সহ্য করার মতো? দেখেই তো মাথাটা গরম হয়ে গেল। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। শান্ত ভাইয়া যদি মেয়েটাকে একসেপ্ট করে নিত তবে একটা কথা ছিল, যেহেতু ভাই একসেপ্ট করেনি সেহেতু নিশ্চিন্তে থাকো। ওই লোকটার কি কোনো ফিলিংস নেই ভাই? শুনেছি ছেলে আর মেয়ে নাকি কখনোই বন্ধু হতে পারে না, তাদের মাঝে প্রেম সংগঠিত কিছু একটা হয়ে যায়। অথচ আমি তো তাকে ভালোবেসে বন্ধুত্ব করলাম, তবে কেন তার মনে আমার নামে ভালোবাসার বীজটা এখনো বুনতে পারছি না? ধৈর্য ধরো নিহা, তোমার ভালোবাসা সত্য হয়ে থাকলে শান্ত ভাই একদিন না একদিন ভালোবেসে ঠিকই তোমাকে তার মাঝে খুঁজে নেবে। আর কত ধৈর্য ধরবো? আর ঠিক কতটা সময় অপেক্ষা করলে সে দিনটা আসবে? জানা নেই নেহা, তবে সুখ অতি নিকটেই ধরা দেবে, মিলিয়ে নিও।
রাতে তাহসিন বেশ ক্লান্তিতে বাসায় ফিরল। রোদেলা তখনও বিছানায় বসেছিল। তাহসিন ক্লান্তিতে এসে রোদেলার কোলে মাথা রাখলো। ফ্রেশও হলো না। রোদেলা তাহসিনের চেহারা দেখেই বুঝে ফেললো তাহসিন যে চিন্তিত। রোদেলা তাহসিনের চুলে হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে শুধালো, কি হয়েছে? কি নিয়ে এত চিন্তিত? তাহসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এমনি তেমন কিছু না, কাজের চাপে একটু টেনসড হয়ে আছি। রোদেলা মাথা নুয়ে তাহসিনের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, এত টেনশন কিসের? টেনশন করলে নিজের শরীরের ক্ষতি হয়, সেটা জানেন না? তাহসিন রোদেলার কোলে মাথা রেখে চোখ তুলে রোদেলার দিকে তাকালো। ঠোঁট উল্টে মাথা নাড়লো। তাহসিনের ঠোঁট উল্টানো দেখে রোদেলা ফিক করে হেসে ফেলল। বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।